আরাফাত ভাই, এই যে লাশের মিছিল বাড়ছে প্রতি বছর রাজনৈতিক সহিংসতায়, আপনি তো রাজনীতি নিয়ে গবেষণা করেন। আমি অবজার্ভার, অবজার্ভ করার চেষ্টা করি। আর বাংলাদেশের অন্যান্য নাগরিকরা যারা যেমন রাজনীতির বাইরে চিন্তা নিজেকে একেবারে সেপারেট করে রাখার সুযোগ নেই, ওরকমই একজন। তো সেই জায়গা থেকে আমি বলি, একটা জিনিস আমার অবজারভেশনে যেটা মনে হচ্ছে যে কিছু গুণগত পরিবর্তন আমি দেখছি। আগে যেটা দেখেন, আন্দোলনের ব্যাপারগুলি বাংলাদেশে সবসময় ছিল। সরকারি দল, বিরোধী দল বা আওয়ামী লীগ বিএনপির মধ্যে দ্বন্দ্ব সংঘাতের একটা সম্পর্ক আছেই কিন্তু, এবং তার রুটটা কি সেটাও আমি আমার জায়গা থেকে ব্যাখ্যা করেছি বহুবার অতীতে, যে ৭৫ 15 আগস্টের পরে থেকে যে সবকিছুর বিপক্ষে যে একটা অবস্থান দাঁড়ানো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে যে বিষয়গুলি, ধরুন এগুলো নিয়ে আরো অনেক আলোচনা করা যায়। তো ওগুলোর বিপক্ষে যে বিষয়গুলিকে আপনার স্টাবলিশ করার মধ্য দিয়ে যে ধরেন জাতীয়তাবাদী বিভক্তি, জাতীয় স্লোগানে বিভক্তি, সংবিধানের মূল চেতনা কি হবে সেখানে বিভক্তি, সব জায়গাতে বিভক্তি করে করে এটা আর ডিসএগ্রিমেন্টের জায়গা থাকে, মানে মতদ্বৈধতার যে সংস্কৃতি গণতন্ত্রে থাকে সেটা থাকেনি। এটা একটা বিভক্তির বা ডিভিশনের জায়গায় চলে গেছে, যেখান থেকে কিন্তু আপনার ওই যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে আমার পার্সোনাল। এবং সেই বিভাজনটা তো আমরা দেখছি দিন যত যাচ্ছে বিভাজনটা তত বেশি হচ্ছে এবং বেশি হচ্ছে। এবং এখানে আমি একটা জিনিস বলতে চাই যে আগে যেটা হতো, ধরেন আমরা সংঘাত দেখেছি, সহিংসতাও দেখেছি রাস্তায়, কিন্তু এগুলো মোটামুটি ভাবে আপনার ধরেন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে আবদ্ধ থাকতো। যতবার যারা মারা গেছে, শহীদ হয়েছে বিভিন্ন আন্দোলনে, রাজনৈতিক দলের কর্মীরাই। কিন্তু এখন যেটা হয়েছে কি, যেটা মিজান ভাই একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন, এই যে জামাত শিবিরের যে ইনভলভমেন্টের ফলে তারা যে কাণ্ডগুলি করেছে, রাষ্ট্রকে এবং আইনকে আপনার চ্যালেঞ্জ করে, যে রেল লাইনের স্লিপার উপরে ফেলা, এগুলো কিন্তু আমরা নিকট অতীতে দেখিনি। একেবারে এতগুলো বগি ভর্তি মানুষ কি হবে কোনো চিন্তা করছে না, আপনার উপরে ফেলে দিচ্ছে। তারপর আপনার এই যে সাধারণ মানুষ, প্রত্যেক দিনে যে আপনি যে লাশ গুনছি আমরা, মানে কি হতভাগ্য একটা দেশ। মানে এই দেশে মনে হয় মানুষের দাম সবচেয়ে কম, মানে অনেক বেশি মানুষ এনিওয়ে। হ্যাঁ, ছোট্ট একটা দেশ। একটু আরো কথা বলবো, একটু একজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সিলেট থেকে গুলজার হোসেন চৌধুরী বলছিলাম। সম্মানিত আলোচকবৃন্দ, আমার অত্যন্ত প্রিয় এবং এদেশের সচেতন নাগরিকবৃন্দ যারা বিভিন্নভাবে দেশের রাজনৈতিক কর্মকাণ্ড এবং এর উপরে বিশ্লেষণধর্মী কথাবার্তা বলতেছেন সচেতনমূলকভাবে, জাতির কাছে তা খুবই গ্রহণযোগ্য হইতেছে। সম্মানিত আলোচকবৃন্দের কাছে আমার দুটি প্রশ্ন। এক, এই যে সুনির্দিষ্ট প্রশ্নটি করুন। দমনের নামে পুলিশ নিরস্ত্র জনতার উপর গুলি করে, হাজার হাজার গুলিবর্ষণ করে লোকজনকে হত্যা করতেছে, এটা কি রাষ্ট্রীয় সন্ত্রাস এবং গণহত্যার পর্যায়ে পড়ে কি না? এবং এ ব্যাপারে পুলিশের বিরুদ্ধে তো এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, হবে কি না? প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। উনি যে প্রশ্নটি করেছেন, ঘটনাটা যদি এরকম হয় যে পুলিশ হাজার হাজার মানুষকে হত্যা করছে, সে দেশে যে কালে যে সময় হোক না কেন, সেটা অবশ্যই গণহত্যার পর্যায়ে পড়বে। কিন্তু এই ঘটনাটিকে আদৌ ঘটছে নাকি এটা একটা প্রোপাগান্ডা আকারে ছাড়ানো হচ্ছে? আমরা তো বরং দেখছি পুলিশ দিনের পর দিন আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা তো দেখছি একটার পর একটা। গতকাল আপনার একজন বিজেপি সদস্য নিহত হয়েছে কাজে। এবং আমি যেটা বলতে যাচ্ছিলাম, আগে ধরেন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে এই যে আহত নিহতের ব্যাপারগুলো কিন্তু থাকতো, মানে এই সংঘাতের বা সহিংসতায়। এখন তো আমরা দেখছি একেবারেই সাধারণ মানুষ, নাম্বারটা বেড়ে গেছে। দেখেন, হতভাগ্য দরিদ্র যে মানুষদের জন্য রাজনীতি, সেই মানুষগুলি বলির পাঠা। সারা দেশে যে সহিংসতা হয়েছে তার একটি চিত্র আমরা আসলে দেখে আসতে চাই আমাদের একটি রিপোর্টে। অবরোধের দ্বিতীয় দিনে সাতক্ষীরার শিয়ালডাঙ্গায় পুলিশ বিজিবির সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় একজন। অন্যদিকে কলারোয়ায় অবরোধকারীদের গাছ কাটার সময় চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়। সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশ, আওয়ামী লীগ ও 18 দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হয় একজন ও গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 20 জন। এছাড়া হরিপুরে রেল লাইন উপড়ে ফেলায় সিরাজগঞ্জ এক্সপ্রেসের 3টি বগি লাইনচ্যুত হয়ে বন্ধ রয়েছে সিরাজগঞ্জ ঈশ্বরদী রুটে রেল চলাচল। চট্টগ্রামের কর্ণফুলী মইজ্জার থেকে অবরোধকারীদের ধাওয়ায় টেম্পো উল্টে নিহত হয়েছে এক যাত্রী। অন্যদিকে নগরীর বায়োজিৎ এলাকায় আওয়ামী লীগ অফিস ও কাজীর দেউরিতে অটোরিকশায় আগুন দেয় অবরোধকারীরা। এতে অগ্নিদগ্ধ হন এক যাত্রী। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে 18 দল নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হয় 16 জন। গাজীপুরের কালীগঞ্জে অবরোধকারীদের হামলায় নিহত হয়েছে একজন। নিহত কামাল আহমেদ জামালপুরের ইউনিয়ন পরিষদ সদস্য বলে জানায় পুলিশ। রাজশাহী কলেজের সামনে পুলিশের সঙ্গে 18 দল নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়।
এ সময় সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ আহত হয় অন্তত ৩০ জন। বরিশালের কাশীপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। খুলনার পিটিআই মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় অবরোধকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের সঙ্গে অবরোধকারীদের কয়েক দফা সংঘর্ষ হয়, পরে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ফেনীর মহিপাল, নোয়াখালীর মাইজদি ও যশোরের ফুয়াদা বাজারে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। এতে পুলিশ সাংবাদিক সহ আহত হয় অন্তত ২৫ জন। সাভারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়, পরে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নাটোর ও কুষ্টিয়া রেল লাইনের উপর টায়ার জ্বালিয়ে রেলপথ অবরোধ করে ১৮ দলের নেতাকর্মীরা। এছাড়া টাঙ্গাইল, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, ভৈরব, হিলি, জামালপুর, ময়মনসিংহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কক্সবাজার, কুড়িগ্রাম, মৌলভীবাজার, পাবনা, পটুয়াখালী, শেরপুর, নরসিংদী, পিরোজপুর, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, মুন্সিগঞ্জ, খাগড়াছড়ি, হবিগঞ্জ। হ্যাঁ দর্শক, আপনারা দেখছিলেন এবং আপনারা দেখছিলেন যে আজকের যে সারাদিনের যে সহিংসতার চিত্র। রিজভী ভাই, আমি একটা জিনিস আপনাকে একটু বলি, আপনি যদি উঠিয়েছেন জাস্ট 30 সেকেন্ডে যা যা ঘটেছে আপনি বললেন, সেগুলো যদি ঘটে থাকে এবং ঘটেছে এর অনেকাংশে আমরা জানি, এর মধ্যে কিছু বিতর্ক তোলে অনেকে, কিন্তু এগুলো সবই নিন্দনীয়। কিন্তু রিজভী ভাই, আজকে যেগুলো ঘটছে এগুলোকে কোনোভাবে জাস্টিফাই করা যাবে না অতীতে কি ঘটেছে সেটা দিয়ে। আপনি দেখুন, আমি কিন্তু দল নিরপেক্ষভাবে একটি কথা বলেছি, আমার একটা সফট কর্নার আছে, এটা আপনিও জানেন, দেশবাসীও জানে, কিন্তু আমি বলেছি যে দলই হোক হরতাল দিলে দায় নিতে হবে। সাধারণ মানুষ বলির পাঠা কেন হবে এই রাজনীতির? ছোট্ট করে একটা জিনিস হচ্ছে, দেখেন আজকে সারাদিনেও কোনো দলের নেতাকর্মী কিন্তু মারা যায়নি, আজকে সারাদিনে কিন্তু সাধারণ মানুষ মারা গেছে। আমি সেটার কথা বলছি। আন্দোলন এমন হবে কেন যার ভিকটিম সাধারণ মানুষ, যাকে পুড়িয়ে মারা হচ্ছে, আমি সেই নাশকতার কথা বলছি। এই সত্যকে তো উপলব্ধি করতে হবে রাজনৈতিক দলগুলোর। এইখানে তো মানুষের মৃত্যু নিয়ে তো রাজনীতি করলে চলবে না, আমার যে দলের প্রতি সফট কর্নার থাকুক না কেন। উনি যেটা বলছিলেন, আরেকটা জিনিস দেখেন, নির্বিচারে পুলিশ যদি গুলি ছোড়ে, তাহলে আজকে সারাদিনে আপনারাই যে সংবাদ দিচ্ছেন, কয়টা বিএনপির নেতা কর্মী মারা গেছে? ওই কথা যদি সত্য হয়, আমি তো দেখছি সন্ত্রাসীদের আগুন লাগিয়ে দেয়া এবং সন্ত্রাসীদের কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সাধারণ মানুষ মারা যাচ্ছে, এবং পুলিশ যদি একেবারেই সব চুপচাপ বন্ধ বসে থাকে, তাহলে আপনার এই সন্ত্রাস কোন জায়গায় যে পৌঁছবে আপনি চিন্তা করেন। এবং আমরা দিনের পর দিন দেখেছি পুলিশকে টলারেন্ট হয়ে বসে থাকতে, মার খেতে। এই তো আমরা এই গত 2-1 বছর আগেই তো দেখেছি এটা। মিজান ভাই কিন্তু বললেন পুলিশ কিন্তু কিছুই করেনি, মারের পর মার খেয়েছে শিবিরের কর্মীর হাতে। তারপরে মানুষ বলেছে কি ব্যাপার, কেন রিয়াক্ট করছে না, কেন আইনের যথাযথ প্রয়োগ কেন করছে না? এই ঘটনাগুলি তো সত্য, সত্যটাকে তো অস্বীকার করা যাবে না। আমি কমপ্লিটলি এগ্রি করি। আসলে হচ্ছে কি, আমরা অনেক ধরেন লিগাল এন্ড কনস্টিটিউশনাল সমাধান দেওয়ার চেষ্টা করি, এবং যে কারণে সমাধানগুলি আসলে ডিপ রুটেড প্রবলেমটাকে কম্প্রেহেন্ড না করে দেওয়ার চেষ্টা করি বলে সমাধান হয় না। কিন্তু পলিটিক্সটাকে বুঝতে হবে। এখন যদি উদ্দেশ্যটাই থাকে এক পক্ষ আরেক পক্ষকে কোনোভাবে মানে পরাজিত দেখিয়ে সেই বাতাসটা ক্রিয়েট করে ইলেকশনে যেতে, মানে হাতে চ্যাম্পিয়নশিপ নিয়ে ইলেকশনে যে জয়ী হওয়া, যেটা অতীতে দুদলই কম বেশি করেছে ধরেন, তো এইখানে এসে আজকে নতুন রিয়ালাইজেশন, বা আপনি তো এই ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে এগিয়ে যান, প্রগ্রেসে তো এভাবে হয়। সেখানে ট্রু সেন্সে লেভেল প্লেইং ফিল্ড বলতে কি বুঝি আমরা, সেটাও কিন্তু রিডিফাইন করতে হচ্ছে আমাদের কম বেশি। আমরা কিন্তু এটাও রিয়ালাইজ করছি যে হ্যাঁ, এই দ্য সো কল্ড তত্ত্বাবধায়ক সরকার যেটা 13 অ্যামেন্ডমেন্টে ছিল, সেটাও নট নেসেসারিলি মানে লেভেল প্লেইং গ্রাউন্ড, বিকজ ওইটা আবার অনেক অংশে ইমিডিয়েট পাস্ট যে ইনকামমেন্ট, তার জন্য অ্যান্টি ইনকামমেন্ট হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে। বা যদি ধরেন এরকম একটা পর্যায়ে এসে যে সরকারি দল যেই থাকুক, মানে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, মানে এরকম একটি পর্যায়ে এসে পুরো পূর্ণাঙ্গভাবে দাবি মেনে নেয়, মানে সে প্রতিপক্ষকে একটি সুযোগ করে দেয় বিজয় মিছিল করে ট্রফি হাতে নিয়ে ইলেকশনে যাওয়ার। কাজে ট্রু সেন্স দুজনের পলিটিক্সে বুঝতে হবে। আরেকটি জিনিস দেখেন, মানে বেগম খালেদা জিয়া যেমন বিরোধী দলের নেত্রী, তিনি তেমন তার একটি দলের সভানেত্রী। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি তার দলের সভানেত্রী। কাজে যে যার দল নিয়েও কিন্তু তাদের ভাবতে হচ্ছে। এই যে প্রতি 5 বছর পর পর আমরা একই দৃশ্য দেখি, বলতে গেলে একই দৃশ্য প্রতি 5 বছর পর পর আমাদের এই 23 বছরের গণতন্ত্রে প্রতিবারই তত্ত্বাবধায়ক সরকার কি হবে, ওই জায়গাতেই বলতে যাচ্ছিলাম যে আমাদের কিন্তু একটা পার্মানেন্ট সলিউশনের দিকে যাওয়া উচিত। আপনার গুড গভর্নেন্স বলেন, যে কোনো জায়গাতে বলেন, এই যে ইনস্টিটিউশনাল রিফর্মস গুলি গ্র্যাজুয়ালি হওয়া দরকার কিন্তু। এবং স্পেশালি দেখেন আমাদের যে এরিয়াগুলোতে আসলে ফোকাস করা উচিত ছিল আরেকটু এগিয়ে যাওয়ার জন্য,
হ্যাঁ, সেখানে আমরা ফোকাস করতে পারছি না। আমরা এমন একটি জায়গায় ফোকাস করে আছি নির্বাচন কিভাবে এটা নিয়ে। এটা কিন্তু বহুবার আগে আমি বলেছি। তো এইসব জায়গাগুলোতে যে পার্মানেন্ট সলিউশন আমরা করতে না পারি, আমরা 90 যে গণঅভ্যুত্থানের পরে 91 গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু হলো, সেখানে এসে আমরা মানে আটকে গেলাম। আবার তত্ত্বাবধায়ক সরকার আসলো, 3টি টার্মের জন্য রাখার কথা প্রস্তাব করা হলো। তারপরে এসে আবার 111 বাস্তবতা আসলো। তারপরে পরবর্তী বাস্তবতায় কোর্টের রায় আসলো। সবকিছু নিয়ে এমন একটি জায়গায় চলে গেলাম যে আমরা না সেই 13 অ্যামেন্ডমেন্টে যেতে পারছি, না এক্স্যাক্টলি ইউকেতে বা ইন্ডিয়াতে যে সিস্টেম সেখানেও যেতে পারছি। তো মাঝে মাঝে ট্রানজিশনাল যে ট্রাভেলটা, সেটার জন্য তো এনগেজমেন্ট দরকার। সেই এনগেজমেন্টের জন্য তো বোথ দ্য পার্টি হ্যাজ টু সেট। তো একজন যদি আগ্রহ দেখায়, আরেকজন যদি আগ্রহ না দেখায়, এবং না দেখানোর ফলে আরেকজন যদি আবার সেটাকে চালাকি করার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনার হবে না। আমি সে জায়গায় মনে করি, দেখেন রিজভী ভাইকে আমি শ্রদ্ধা রেখে আবার বলি, রিজভী ভাইকে আমি বিশেষ পছন্দ করি, সেই জায়গা থেকে আমি বলি, ওনার প্রতি আমার একটা শ্রদ্ধার জায়গাও আছে। আমি খুব দুঃখ পেয়েছি রিজভী ভাই, যখন আপনি মানে আমার পজিশন নিয়ে কোয়েশ্চেন করছেন, আপনি আমার মন্তব্যকে রিফিউট করতে পারেন। তো ওইখানে যে সমস্যাটা কি হয়, মানে রিজভী ভাই শুনতে পাচ্ছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে অনুধাবন করতে ব্যর্থ হয়ে যান। আপনারা রাজনীতিবিদরা যখন একটি পজিশন নিয়ে বসে থাকেন, তখন কে কি বলছে সত্যটা চোখের সামনে উন্মোচিত হয় না। আপনি কতগুলি নাম বললেন যে মারা গেছে এই যে গত 5 বছর, এরকম তো কতগুলি নাম আওয়ামী লীগের কেউ থাকলে যুবলীগ ছাত্রলীগেরও বলে দিত মারা গেছে আপনাদের সন্ত্রাসীদের হত্যাকাণ্ডে। কিন্তু আমি কিন্তু এই পাল্টাপাল্টির মধ্যে যেতে চাচ্ছি না। আমি মূলত যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এইটা দেখেন, আজকেও নামগুলি নেন কারা মারা গেছে, গতকাল কারা মারা গেছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে। আপনারা আন্দোলন করেন, রাস্তায় মানুষ নিয়ে আসেন, আপনাদের নেতাকর্মী আসুক, আপনাদের দাবির পক্ষে মানুষকে জনমত তৈরি করেন, কিন্তু আপনারা আন্দোলনকে কমপ্লিটলি আউটসোর্স করে দিয়েছেন। সাধারণ টোকাই থেকে শুরু করে, বাচ্চা থেকে, শিশু থেকে, নারী থেকে শুরু করে কে মারা যাচ্ছে না, আগুনে পুড়ছে না। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে বার্ন ইউনিটে গেলে ওখানে থাকা যায় না। এটা কি আন্দোলন? এই জায়গাগুলো যদি অনুধাবন করতে না পারেন, আপনি রাজনৈতিক নেতা হিসেবে ওই পজিশনে বসে আপনি যদি ধরেন একটা সমালোচনার চশমা পরে থাকেন, আরফাত যাই বলছে আমি অন্যভাবে ইন্টারপ্রেট করবো, তাহলে তো হবে না। এগুলো তো নিজে থেকে অনুধাবন করা যায়। এবং আমি সকল রাজনৈতিক দলের নেতাদের বলি আরেকটা জিনিস, এই অ্যানালিসিস গুলো খুব দুঃখজনক। রিজভী ভাই বললেন যে 12 জন পুলিশ মারা গেছে, 150 জন সাধারণ মানুষ মারা গেছে। এই যে ইকুয়েশন গুলি, পুলিশ 12 জন মারা যাওয়ার অর্থ আপনি বোঝেন? 12 জন পুলিশ, আপনি বলছেন পুলিশ যদি 150 মারা যেত, মানুষ 12 জন মারা যেত, তাহলে বুঝতাম যে এরা সন্ত্রাসী করছে। এটা খুবই দুঃখজনক কম্প্যারিজন। কারণ পুলিশ তো একটা অর্গানাইজ ফোর্স। পুলিশ 12 জন কেন মারা যাবে? 12 জন মারা যাওয়া মানে এটা অনেক বড়। তার মানে রাষ্ট্র চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাসীদের দ্বারা। যুদ্ধাপরাধটা একটি রাজনৈতিক বিষয়। যুদ্ধাপরাধের বিচার 42 বছর পরে হচ্ছে, একটি রাজনৈতিক কমিটমেন্টের ফলশ্রুতিতে হচ্ছে। আর রাজনীতি মানে এর মধ্যে নির্বাচন আছে। কারণ আজকে যদি আওয়ামী লীগ এই কমিটমেন্ট করে, বা যে কোনো পলিটিক্যাল পার্টি ফর দ্যাট ম্যাটার কমিটমেন্ট করে ক্ষমতায় না আসতো, তাহলে এই বিচার প্রক্রিয়া হতো না। কাজে এটাকে ইনসেপারেবল, এটাকে সেপারেট করার সুযোগ নেই। কাজে যে দল বা গোষ্ঠী যারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য, যুদ্ধাপরাধের বিচারের কাজটি করার জন্য চেষ্টা করছে, এখানে যেহেতু একটা ডিভিশন আছে, সবগুলি দলের কাছে একই কমিটমেন্ট আমরা পেলে তো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় ছিল না। কিন্তু বাস্তবতা তো সেটা নাই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ব্রাদার বলবো যে বদিউল আলম মজুমদার সাহেব যেটি বললেন, যে আরেকটু এগিয়ে এসে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একটা বৃহত্তর ঐক্য গড়ে তোলা দরকার। হলে এখানে বিএনপিও যদি আওয়ামী বিরোধী রাজনীতি করবে, কিন্তু জামাত এবং মুক্তিযুদ্ধ বিরোধী যে অবস্থান, সেখান থেকে বের হয়ে একটা সৃজনশীল একটা অবস্থান নিবে, সেটাও যদি প্রয়োজন হয়, সেটাও আমাদের করতে হবে। কিন্তু বটম লাইনটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং 71। আপনাদের তিনজনকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে শেষ করছি স্ট্রেট লাইন। 7:15 রয়েছে যে প্রাইম নিউজ, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।